বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তাআলার, যার অশেষ করুণা এবং কৃপার কারণে আজ থেকে ৬৩ বছর আগে আমাদের থেকে তিনি পরপারে চলে গিয়েছেন। সেই রকমের একজন মানুষের জন্য আজকে আমরা কতিপয় মানুষ একাত্র হয়ে তাকে স্মরণ করছি। সেই রকম স্মরণীয় বরণীয় মানুষের অনুষ্ঠানের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা। মানুষে একবার যুদ্ধ করে আমরা গল্প শুনতাম, শেখ মুজিব দুটো দেশ স্বাধীন করছে, প্রথম পাকিস্তান তারপর বাংলাদেশ। তো এরকম শেখ মুজিবের মতো হয়তো না দেখতে শুনতে একটু চিত্রে পাতলা, কিন্তু একটা লোক দুইবার মুক্তিযুদ্ধ করছে, একবার বাংলাদেশে একবার ফিলিস্তিনে। সেরকম একজন লোক আজকে সবার সভাপতি। আমার বক্তব্য আমি রেখে যাচ্ছি দুজনের জন্য। আজকের প্রধান অতিথি উনি আমার সহপাঠী বন্ধু, আমরা একসাথে এসএসসি করেছি এবং আমাদের বন্ধু সংগঠন আছে, আমরা একসাথে। উনি আমার বন্ধু মানুষ। এবং আমি আরেকটু সময় বাকি আমার যে বক্তব্য দিতাম সেই বক্তৃতাটা আর অংশটুকু রেখে যাচ্ছি। আমি দক্ষিণ বাংলার কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আজকের এই সভার বিশেষ অতিথি। যেহেতু তার কাছে রেখে যাচ্ছি যে উনি গত 15 বছর যেভাবে এই দেশের পুলিশের চাকরি করেছেন, যদি এই দেশের পুলিশের এখনকার সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী হতেন শেরে বাংলাকে ফজলুল, তাহলে কেমন ফিল করতেন এবং আজকের এই 15 বছরে কেমন ওনার উপর কি গিয়েছে সেটা হয়তো যদি স্মৃতিচারণ করে সমস্যা থাকলে বলতে শুনতে যাবো না। আর যেহেতু আমার প্রধানমন্ত্রীর জন্য রাখছে এই কারণে, যেহেতু উনিও অ্যাটর্নি জেনারেল এবং আমাদের যে আমরা যাকে স্মরণ করি বরণ করি উনিও অ্যাটর্নি জেনারেল ছিলেন। যদি ওনার জায়গায় উনি থাকতেন, আজকের পরিস্থিতি দেশের যে অবস্থা, দেশের যে নৈরাজ্য বিশৃঙ্খলা, তাহলে এই আইনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে তিনি কি দায়িত্ব সামাল দিতেন। যাই হোক, আমি দু একটা কথা বলবো, সেগুলো ইতিহাসের কথা হলে চর্বিত চর্বণ হবে, কারণ আমি শ্রমিক মানুষ, শ্রমিকদের নিয়ে কাজ করি। আমি ওরকম আপনাদের মতো সাজার অবস্থানও বক্তব্য দিতে পারি না। তাছাড়া বৃহত্তর খাস বরিশালের মানুষ, বক্তব্য দিতে গেলে মানুষ বুঝে ফেলে আপনার বাড়ি বরিশাল। হ্যাঁ, সেজন্য আমি বক্তব্য বলে এগুলো আমার সৌভাগ্য। আমি দুটো লোকের কাছ থেকে শুনেছি, কোনো ইতিহাসের কথা আমি দেখি নাই। একটা হলো সংবাদ সম্পাদক নাসির উদ্দিন, আমার সৌভাগ্য, আমি বহুবার ওনার খেদমতের জন্য নিয়োজিত হতে পেরেছি। আরেকজন হলো পিসি হাবিবুল্লাহ, আমার সৌভাগ্য, খুব ছোট বয়সে আমি তার সম্মানে যেতে পেরেছি। তাদের মুখের গল্প, সেই গল্পের একটা হলো খুব খারাপ দিক, সেটা হচ্ছে কোনো এক লোক বরিশালের, উনি যখন ছিলেন ওনার কাছে ওনার ছিলেন পরীক্ষার জন্য ফি আনতে গিয়েছিলেন। ফি আনতে যাওয়ার পর উনি 5 টাকা দাবি করছিলেন। সেটা বাংলাকে বললাম জন্য বসো। কিছুক্ষণ পরে এসে 10 টাকা দিলেন। উনি বুঝতেছে আমার সাথে বোধহয় ঠাট্টা হচ্ছে, তো কেমন জানি বলে যে স্যার আমি তো 5 টাকা দিয়েছিলাম। বলে যে তোর ছেলে মেট্রিক পাস করবে এবং পাস করে বড় কর্মকর্তা হবে, পাস করার পর বাস দিতে আসবি না, তখন তোমার ভাড়া লাগবে, এই জন্য 5 টাকার জায়গায় 10 টাকা দিয়ে দিলাম। তার মানে কি শিক্ষা দিলেন? কথাটা যদিও খারাপ রুচি মনে হয়, কিন্তু কথাটা উনি শিক্ষা দিচ্ছে। উনি সেই সময় আজকে থেকে 70-80 বছর আগে বুঝতেন যে এই বাঙালির চরিত্র কেমন হবে। উনি শুধু একজন নেতা না, উনি একজন দার্শনিকও বটে আমার বিবেচনায়। আর এখানে কেমনে কিন্তু দিয়ে এমন একটা খোঁচামারা কথা বলে সে 5 টাকা 10 টাকা দিলেন। আর একটা হলো যখন সরকার সম্পাদক নাসির উদ্দিন সাহেব কলকাতায় থাকতেন, উনি কলকাতার মেয়র, যখন হিন্দু মুসলিম দাঙ্গা লাগার পরে এই দাঙ্গায় মানুষ, উনি তখন গেঞ্জি পরা ছিল, গেঞ্জি পরে পাশে এবং সাথে ছিল ঢিলেঢালা পাজামা। হ্যাঁ, তো দূরে আসতে যে হক সাহেব হিন্দু মুসলিম দাঙ্গা লাগছে, রক্তারক্তি হয়ে যেতেছে। উনি বললেন যে ওই অবস্থায় উঠে গেঞ্জির সাথে উনি শার্ট পরলেন না, ফতোয়া করলেন না, উনি গেঞ্জি পরে রওনা দিলেন। তখন পিছন থেকে ডাক দিতেছে অন্যরা, ওনার যারা কর্পোরেশনের যারা ওনার পিএসটি থাকে, স্যার 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 স্যার। তো উনি অনেক সিরিয়াসলি পরে পিছন থেকে বললেন কি হয়েছে? স্যার শার্টটা নিয়ে যান। আমি যদি ছেলেগুলো ফজল হাতে যদি দাঙ্গা না থামাই পারি, আমার পাঞ্জাবিতে পারলে পাঞ্জাবি নিয়ে তোরা আমি যাবো না। উনি সময়কে এত মূল্য দিতেন। উনি মনে করেন আমার জামা পড়তে যদি 10 মিনিট সময় নষ্ট হয়, তাহলে হয়তো বা 10টা লোকের প্রাণ চলে যেতে পারে। তার মানে বুঝতে হবে যদি সময়কে কতটা মূল্য দিতেন। আমরা যদি ওনার এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি, তাহলে আমরা মনে করবো শেরেবাংলাকে সত্যিকার অর্থে আমরা উপলব্ধি করতে পারবো। এবং আগামী দিনে আর একটা কথা বলি, এই দেশে নাবালক বাচ্চাটা যে কোনো দুর্ঘটনায় মারা গেছে, আমরা কোনো আইন বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা স্বীকার বা আমরা প্রশ্রয় দিই না, এটা করি না। কিন্তু যেভাবেই হোক হয়ে গেছে, তার জন্য জাতীয় যে কোনো মৃত্যু দিবস পালন করা হয়। কিন্তু দুর্ভাগ্য, স্বাধীনতার আজকে 100 বছর পরে শেরেবাংলায় ফজলুলকে সরকার চেয়েছে, শেখ মুজিব থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনা পর্যন্ত কোন সরকারি না, কোন সরকার, শেখ মুজিবুর রহমান বলেন আর যে শেখ হাসিনা বলেন, এর মাঝখানে এরশাদ জিয়া ইত্যাদি ইত্যাদি যাই গেছে, কেউ কোনোদিন জাতীয়ভাবে শেরেবাংলাকে স্মরণ করে নাই। তার মানে দেশের যারা উপরের অবস্থান করে তারা মনে করে শেখ আমাদের
যদি আমাদেরকে যদি জাতির সাথে তুলে ধরতে হয়, সেখানে যদি শেরেবাংলাকে তার ইতিহাস জানানো যায়, তাহলে আমরা সেখানে ফিকে হয়ে যাব। এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা থেকে কোনো রাষ্ট্র, কোনো সরকার, কোনো দল শেরেবাংলাকে ফুলদারকে যথাযথভাবে জাতির সামনে উপস্থাপন করায়। আমি আজকে দাবি জানাবো, আমার বন্ধু আজকে সবার প্রধান অতিথি এখানে আসছেন, আমরা একটা কথা বলে রাখি, যদি সোজা আঙ্গুলে ঘিরে ওঠে, অনেক 35 বছর ধরে শেরেবাংলা নিয়ে কাজ করছি, তাহলে আমরা কিন্তু কোনো রাজনীতিবিদদের ক্ষেত্রে কোনো বিচার করি নাই। আমরা কিন্তু এবার তার সঠিক মূল্যায়নের জন্য কোনোভাবে অবিশ্বাস্য রকমের মানে একটা নৈতিকতা বাদ দিয়ে আমরা কিন্তু আইনের দ্বারস্থ হব। কারণ এখন তিনি আইনের প্রধান কর্মকর্তা, তিনি কিন্তু সাদা কালো টান বান বুঝে না। কারণ আমরা জানি ছেলেবেলা থেকে তিনি কেমন মানুষের মানুষ, আমরা কিন্তু ওই দৌড় পর্যন্ত যাবো। তবুও আমরা চেষ্টা করবো শেরেবাংলার যথাযথ মর্যাদা এবং তার অবদানকে জাতি হিসেবে তুলে ধরার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। আমি অন্য কোনো বক্তব্য, সবাই ভালো থাকবেন, আমার দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।